পল্লী বিদ্যুৎ অফিসগুলা তারা হচ্ছে কি প্রত্যেকটা থানাতে তারা চিঠি দিয়েছে যে তাদের এখানে যেন পাবলিক যেন হামলা না করে। এটা সবাই ভুক্তভোগী। এটা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বলে কোনো কথা নাই, তাই না? এখন এই সমস্যাটা তো সকলের জন্যই সমান এবং অনেক জায়গায় 20 ঘন্টা 22 ঘন্টা লোডশেডিং, 14 ঘন্টা লোডশেডিং, এমন লোডশেডিংয়ের চিত্র আমরা দেখেছি। যে ভোগান্তি সত্যি সত্যি আছে, আমরা দেখতেছি কিছু সিএনজিতে লাইন টাইন আছে। আর একটা কথা বলছেন, একই ব্যক্তিকে, উনি আগেও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, এখানে আমি একটু অ্যাড করতে পারি, উনি আগে ছিলেন প্রতিমন্ত্রী, এখন পূর্ণমন্ত্রী দিয়েছে। সেই হিসাবে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ পিছন অভিজ্ঞতাটা একই দপ্তরে রাখলে হয়তো কাজে লাগাতে পারেন। মানে চুরির অভিজ্ঞতা, আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি, মানুষের এই ভোগান্তি এবং বিদ্যুৎ মন্ত্রীর যে বক্তব্য, মানে এই দুইটা মিলে আপনি কি বলবেন? এক, এটা কি মানুষের ভোগান্তি কি বাস্তব, নাকি এটা রাজনৈতিক প্রচারণার অংশ? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। এক নম্বর কথা হচ্ছে কি, এটা প্রচারণার অংশ কোনোভাবেই হতে পারে না। কারণ হচ্ছে কি, আপনার পুরো বাংলাদেশেই যে পরিমাণ, ঢাকার বাইরে যে পরিমাণ যে লোডশেডিং হচ্ছে, এবং কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে সেটা হচ্ছে যারা পল্লী বিদ্যুৎ অফিসগুলা তারা হচ্ছে কি প্রত্যেকটা থানাতে তারা চিঠি দিয়েছে যে তাদের এখানে যেন পাবলিক যেন হামলা না করে। এবং অনেক জায়গায় 20 ঘন্টা 22 ঘন্টা লোডশেডিং, 14 ঘন্টা লোডশেডিং, এমন লোডশেডিংয়ের চিত্র আমরা দেখেছি। অনেক উপজেলা বিভিন্ন হসপিটালে যেখানে খুব ভালো জেনারেটর সাপোর্ট নাই, সেখানে অপারেশন করা যাচ্ছে না। এগুলো খুব বাস্তব ঘটনা। কিন্তু ধরুন আপনি বিদ্যুৎ মন্ত্রীর কথা বলছেন বা জ্বালানি মন্ত্রীর কথা বলছেন, তিনি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হচ্ছে। আমি প্রথম যে সরকারের যে ঘাটতিটা দেখি সেটা হচ্ছে সরকারের এক নম্বর কোঅর্ডিনেশনের ঘাটতি তো ডেফিনেটলি রয়েছে। সেকেন্ড কথা হচ্ছে কি, সরকারের যে এটাকে প্রেস বা মিডিয়া রিলিজের মাধ্যমে যে মানুষকে অবহিত করবে। ধরেন আপনি যদি মন্ত্রীর কথা বলেন, প্রেস উইংয়ের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতনটা হয়। তো সুতরাং আপনি যে ধরনের ক্রাইসিস পড়তেছেন বা আপনি আগামী 10 দিন পরে কী হবে, 20 দিন পরে কী হবে, মানুষকে এখানে একটা সচেতনতার একটা অংশ রয়েছে, মানুষকে অ্যাডভোকেসি করার একটা অংশ রয়েছে, মানুষকে অ্যাওয়ারনেস করার একটা অংশ রয়েছে। তো সেটাও আপনি পারছেন না। এটা হচ্ছে মানে সরকারের পক্ষ থেকে আমি এই যে ব্যর্থতা সেটা বললাম। এবার সেটা বাস্তব চিত্রের দিকে যায়। ধরেন 17ই আগস্টে সরকারের 6 মাস পূর্ণ হবে। 6 মাস পূর্ণ হওয়ার অর্থ হচ্ছে কি, সরকার হানিমুন পিরিয়ড শেষ। এবং হানিমুন পিরিয়ড হওয়ার আগে, শেষ হওয়ার আগেই সরকার যে অভিজ্ঞতাগুলো, বিশেষ করে জ্বালানি খাতে যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সব কিছু মিলে যে সরকার জনগণ যে ভোগান্তিটা পোয়াতে হচ্ছে। এবং আপনি কি মনে করেন যে একটা সরকার, নির্বাচিত সরকার চাইবে যে এই ধরনের কোনো পরিস্থিতি সে নিজে পড়ুক? সেটা কখনোই চাইবে না। ইভেন ওই হানান মাসুদ যে কথা বলছিলেন যে বিএনপির সাথে একটা মানে উৎপত্তিটা সম্পর্ক রয়েছে জ্বালানি ক্ষেত্রে, আগের বারও এটা ট্রু। কারণ আগের বারও ধরেন বিএনপির 1 থেকে 6 সাল পর্যন্ত সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় ছিল এটা, এবারও সেটা। তো আমি জানি না তারা 20 বছর পরে তারা মানে এই যে দুর্যোগগুলো কাটিয়ে ওঠার বাইরেও তাদের কীভাবে ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য যে টেকনিক বা তাদের যে এক্সপিরিয়েন্সটা কীভাবে কাজে লাগাবে, এটা তারা ভালো বুঝবে। এবার সেটা আমি ফ্যাক্টের কথা বলি। ফ্যাক্টের কথা হচ্ছে, ধরেন এই মুহূর্তে আমাদের যে ধরেন আমাদের যে বিদ্যুৎ তৈরি করা, বিদ্যুৎ তো আর এমনি হয় না, বিদ্যুৎ বানাতে হয়। এখন আমাদের এই বিদ্যুৎ বানাতে হলে যে 90% বিদ্যুৎ বানানোর জন্য হচ্ছে কি তেল, গ্যাস, ফার্নেস অয়েল এগুলো লাগে। এখন এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক চাহিদা হচ্ছে 252 কোটি ঘনফুট। এটা ন্যূনতম একদম চালু রাখার জন্য প্রয়োজন হচ্ছে কি 110 থেকে 110 কোটি ঘনফুট, পাওয়া যাচ্ছে মাত্র 70 ঘনফুট। এক নম্বর কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ধরেন কয়লাভিত্তিক যে বিদ্যুৎ, সেখানে 1200 মেগাওয়াট ক্ষমতা যে পটুয়াখালী কেন্দ্র, সেখানে উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে গেছে। তাহলে তাহলে আপনার কথায় মনে হইতেছে ঘাটতিটা তো পার্মানেন্ট থাকবে। আমি আসতেছি আমি একটু চিত্রটা আপনাকে বুঝাই, তাহলে বুঝবেন। তারপর সেকেন্ড কথা হচ্ছে, ধরেন আদারি পাওয়ারের সরবরাহ যেটা 1400 মেগাওয়াট, সেটাও 800 মেগাওয়াটে নেমে গেছে। আর ওই হানমাস যেটা বলছিলেন যে বড়ি হওয়ার কারণে, দেখুন এখানে আসলে মানে আপনার একটা লাখ অফ ফেভার ব্যাপার রয়েছে। আপনি দেখুন এই যে ইরান ইসরায়েল যুদ্ধটা এত লম্বা টাইম চলবে, এটা কিন্তু আমরা জানতাম না, কেউ জানতো না। তো সেখানেও কিন্তু সরকার কিন্তু প্রায় 47-48 দিন প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রায় $5 মিলিয়ন সরকারের রিজার্ভ থেকে কিন্তু চলে গেছে, মানে এক্সট্রা। তো সেটাও কিন্তু আপনার মাথা রাখতে হবে। এবং ধরেন ইরান ইসরায়েল যুদ্ধ তারেক রহমান গিয়ে লাগায়নি বা বিএনপি গিয়ে লাগায়নি, কিংবা ধরেন এই যে আপনার এলএনজি টার্মিনালে যে আমাদের ত্রুটি হলো, ভাসমান যে টার্মিনাল, সেটা তো আমার সরকার যে লাগায় নাই। তারপর আবার দেখেন এই যে ভাসমান এই যে কয়লাগুলা, সেটাও তো সরকার করে না। এখন এই এক্সপিরিয়েন্সটা তো সরকারের জন্য নতুন। এখন হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা, সেখানে আরেকটা ঘটনা আপনাকে বলি আমি। ধরেন আমাদের এই সরকার যখন দায়িত্ব নেয় 19 এপ্রিল 2026, সেখানে এসেছিল রিপোর্টে বিদ্যুৎ খাতে বকেয়া 52,300 কোটি টাকা, ব্যাংক ঋণ প্রায় 1.5 লাখ কোটি টাকা, যেটা এখন প্রায় 2 লাখ কোটি থেকে পৌঁছে গেছে। এখন এই ব্যাপারগুলো হচ্ছে, ধরেন আপনি 6 মাস সরকারের মেয়াদ, সরকার বয়স, তো সেখানে আপনি কি ধরনের ক্রাইসিস ফেস করতেছেন জনগণকে এগুলো জানান। কারণ হচ্ছে কি, এই সমস্যাটা তো ধরেন এটা সবাই ভুক্তভোগী। এটা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বলে কোনো কথা নাই, তাই না? এখন এই সমস্যাটা তো সকলের জন্যই সমান, কারণ এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এবং আপনি যেটা হারুন মাসুদ বিষয়গুলো অ্যাড্রেস করেছে, সেগুলো সত্য। ধরেন এটা হলে ধরেন আপনার মানে ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে, রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে, 20 থেকে 50% গার্মেন্টসের উৎপাদন কমে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্রাইসিস তো সরকার নিজ ইচ্ছা পড়তেছে না। এখন এই সমস্যাগুলো তো মানে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমার কথা হচ্ছে কি, ধরেন সরকার এই সমস্যাগুলো অ্যাড্রেস কেন করেনি? আরেকটা কথা, ধরেন এখানে আপনি দেখবেন বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুজনের কথা কিন্তু সাংঘর্ষিক।
দুজনের কথা কোনো মিল নাই। তো আমার কথা হচ্ছে ধরেন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনের কথা কেন ব্যামিল হবে, বা সরকার এত বড় একটা গভর্নমেন্ট, তো এত বড় গভর্নমেন্টের কেন সেই জনগণকে অবহিত করার জন্য এই জিনিসগুলো নাই। একটা উদাহরণ রাখতে দিলে শেষ করে আপনাকে, ধরেন কিছুদিন আগে আগারগাঁওতে ভাইরাল মিজান নামে যিনি মাংস বেশি বিক্রি করতেন, গরু মাংস 100 টাকা দিয়ে, তাকে গ্রেপ্তার করেছে, কারণ সে চোরা লাইন ইউজ করে। তো এই যে ধরেন গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি, বা যারা চোরা লাইন ইউজ করে, বা যারা প্রপার লাইনগুলো পাচ্ছে না, বা আমলাতান্ত্রিক যে ব্যুরোক্রেটিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কেন আপনি অ্যাড্রেস করতেছেন না? এখন আপনি যেটা বলছেন প্রশ্নটা, যে এই সমস্যাটা আগামী দিনে থাকবে, ট্রু, আগামী দিন থাকবে। এখন ধরেন এই মুহূর্তে যদি আপনি এলসি করলে ফার্নেস অয়েল আনতে হয়, কারণ ফার্নেস অয়েলেরও মজুদ কমে যাচ্ছে, আনতে হলে 45 দিন সময় লাগবে, অনেক সমস্যা আছে। কিন্তু জিনিসগুলো হচ্ছে ধরেন সরকার চেষ্টা করতেছে, কারণ আমি সরকারের চেষ্টার অনেক কিছু আমার কাছে চোখে পড়েছে। যেমন আপনি যখন আমাদের এলএনজি টার্মিনালের সমস্যাটা হলো, ত্রুটিটা হলো, সেখানে যদিও এখন অর্ধেকটা কাভারেজ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি কিন্তু একটা ট্যাঙ্ক নিয়ে এসেছেন এখানে, মানে আইসোটনিক ট্যাঙ্ক বলে এটাকে, ক্রায়োজনিক আইসো ট্যাঙ্ক বলে মালয়েশিয়ান, এটাকে মজুদ রাখা হচ্ছে। এখন এই মুহূর্তে যে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে রিফাইনিও কম, ইভেন আমাদের তেলের সংকট দেখেন, একটা আধুনিক রাষ্ট্রের আপনার মিনিমাম মজুদ 3 মাস লাগে, সাউথ এশিয়ানের মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ার রয়েছে, আমাদের কিন্তু মাত্র 30 দিন। সুতরাং আমাদের রিফাইনি মাত্র একটা, সেকেন্ড কোনো রিফাইনি কোনো ক্ষমতা নাই। তারপরে আমাদের এই ভাসমান এলএনজি যেটাকে এসএফইউ বলে, তাই না, তো সেটাও মাত্র 2টা, একটা ত্রুটি হলে কি অবস্থা আমরা দেখেছি। সুতরাং এটার জন্য একটা লং টার্ম সলিউশন দরকার, লং টার্ম প্ল্যান দরকার। আমি মনে করি যে সরকার সেই বিষয়গুলো আলাপ করবে, এবং এই বিষয়টাতে ধরেন সরকারি দল, বিরোধী দল, পার্লামেন্টের সমাধান খুঁজবে, এক্সপার্টদের ওপিনিয়ন নেবে, এবং ব্যুরোক্রেটিক সমস্যাটাকে এখানে দূর করবে।